এক পাশে মানুষ বাস করত আর এক পাশে উঁচু মালভূমিতে দানবরা বাস করত। দানব হলেও তারা ছিল ভালো স্বভাবের। তারা মানুষের মতোই চাষাবাদ করে খেত। সেই গ্রামে সবুজের মামাতো বোন চম্পাদের বাড়ি। তাদের একটা হাতি ছিল। মেলায় মেলায় সেই হাতির খেলা দেখিয়েই চম্পার বাবা নিজের সংসার চালাতো। এক ছুটিতে তালহা, রোহান ও সবুজ চম্পাদের বাড়িতে বেড়াতে গেল। আরে সবুজ ভাইয়া, তালহা ভাইয়া, তোমরা? আরে তোমরা বাবারা, তোমরা খেলা করো, আমি বরং সাথীকে সঙ্গে করে মেলার দিকে রওনা হই। মামা, ওরা তো তোমার হাতি দেখতেই এতেতে, আমাদেরকে নিয়ে দাও না তোমার সাথে। আচ্ছা ঠিক আছে, চলো সবাই। এরপর তালহা, চম্পা, সবুজ, রোহান সবাই হাতিটার উপর চেপে বসলো। আর এভাবেই তারা মেলায় রওনা হলো। মেলায় তারা অনেক মজা করলো। হাতির খেলা দেখে সবাই বাড়িতে ফিরলো। তালহা ও তার বন্ধুরা অনেক ক্লান্ত। চম্পার বাবা তাদেরকে বিশ্রাম নিতে বলল, আর চম্পাকে বলল, মা, হাতিটাকে একটু কলা গাছ খাইয়ে নিয়ে আয়, ওর খিদে পেয়েছে। চম্পা হাতিটার পিঠে চড়ে জঙ্গলে কলা গাছের দিকে যাচ্ছিল। মাঝপথে কয়েকটা বিড়াল ছানার দিকে চম্পার নজর পড়তেই সে বলল, কি সুন্দর বিড়াল ছানা, তুই একটু দাঁড়া, আমি ওগুলোকে নিয়ে আসি। চম্পা সেখান থেকে যেতেই পাশেই দানবদের জমির পাশে গরু নিয়ে দাঁড়িয়েছিল কালু। তার নজর পড়ল সাথীর দিকে। আরে, ওটা চম্পার হাতি না? ইস, এক সময় আমারও এমন একটা হাতি ছিল, কিন্তু চম্পাদের হাতির কারণে আমার হাতির সার্কাস কেউ আর দেখতো না। শেষমেশ টাকার অভাবে আমার প্রিয় হাতিটা বিক্রি করে দিতে হয়েছে, আর এখন গরুর দুধ বেচে সংসার চালাতে হচ্ছে। কালু এসব ভাবতে ভাবতেই তার হাত থেকে ছাড়া পেয়ে হঠাৎ তার গরুটা দানবদের জমির সব ধান খেয়ে ফেললো। হায় হায়, এ কি করলি? দানবরা জানতে পারলে আর আস্ত রাখবে না, সব ধান খেয়ে ফেললি। এভাবে কাঁদতে কাঁদতে হঠাৎ কালুর চোখ পড়ল হাতিটার দিকে। বুদ্ধি পেয়েছি, ওই তো চম্পাদের হাতি। আশেপাশেও তো কাউকে দেখছি না, সব দোষ ওদের ওই হাতির উপরেই চাপাবো। এই বলে দুষ্টু কালু চম্পাদের হাতিটাকে দানবদের জমির মাঝখানে নিয়ে এসে চিৎকার করতে লাগলো, দানবরা, কে কোথায় আছো? তাড়াতাড়ি এসো এখানে, এই হাতি যে তোমাদের সব ধান খেয়ে ফেললো। কালুর চিৎকারে দানবরা সেখানে চলে আসলো আর ধান নষ্ট করার অপরাধে চম্পাদের হাতিটাকে বেঁধে নিয়ে যেতে লাগলো। তখন চম্পা সেখানে আসে। এ কি করছেন আপনারা? তোমাদের হাতি আমাদের ধান খেয়েছে, তাই ওর বিচার হবে। বাড়ি গিয়ে তোমার বাবাকে এখনই দানব প্রধানের কাছে আসতে বলো। এই বলে দানবরা চলে গেল। দানব প্রধান, দয়া করে আমার হাতিকে ছেড়ে দিন, আমি জানি ও নির্দোষ। ছেড়ে দেব? তুই কি জানিস আমার 10 বিঘা জমির ধান খেয়েছে? ওই কাল্লু তার সাক্ষী। হ্যাঁ দানব প্রধান, আমার নিজের চোখে দেখেছি, ওদের হাতি খেয়েছে আপনাদের ধান। এ তুই কি বলছিস কাল্লু? সত্যি কথাই বলছি, তোমার হাতি তো আমাকেও মারতে তেড়ে এসেছিল। এমন হাতি বাবা আমি বাপের জন্মেও দেখিনি। মিথ্যে বলিস না কাল্লু,
আমার সাথের মতো নিরীহ হাতি আর একটিও নেই এই তল্লাটে। যেমন হাতি তেমন তার মালিক। দেখলেন তো দানব প্রধান, আমাকেও কেমন তেড়ে এসেছে। একদম চুপ। কাল্লুর সাক্ষী অনুযায়ী তোমার হাতি আমার ক্ষতি করেছে, ওকে দিয়েই আমি সেটা পুষিয়ে নেব। আগামী 4 মাস এই হাতি আমার জমিতে হাল চাষ করবে, এটাই ওর শাস্তি। এই বলে দানব প্রধান সেখান থেকে চলে গেল, আর চম্পার বাবাও কাঁদতে কাঁদতে বাড়িতে ফিরে গেল। এ কি মামা, তুমি কাঁদছো কেন? আমার সর্বনাশ হয়ে গেছে রে বাবা। দানবেরা কাল্লুর কথা শুনে আমার নির্দোষ সাথীকে আটকে রেখেছে, ওকে দিয়ে নাকি হাল চাষ করাবে। হাতি দিয়ে হালতাত? সাথী ছাড়া তুমি আয় করবে কিভাবে? এবার তো তবে আমাদেরকে না খেয়ে থাকতে হবে। কেঁদো না মামি, আমি থাকতে তোমাদের সাথীর আর কিচ্ছু হবে না। আমার মনে হয় এর পেছনে কারো হাত আছে। চম্পা, ঠিক করে বলতো, তুই যখন জমিতে ছিলি তখন আর কে ছিল সেখানে? কালু চাচা, একমাত্র কালু চাচাই ছিল সেখানে। বেটাকে মেলায় দেখেই আমার কেমন সন্দেহ হচ্ছিল। না, এভাবে কাউকে সন্দেহ করা ঠিক না। যথাযথ প্রমাণ জোগাড় করতে হবে। চম্পা, চল আমার সাথে, ওই কালু চাচার বাড়িতে যাব। এ কথা বলতেই চম্পা, তালহা, সবুজ আর রোহানকে কালুর বাড়ির কাছে নিয়ে গেল। সেখানে কালু খুব খুশি হয়ে বিড়বিড় করে কিছু বলছিল। মিথ্যে কথা বানিয়ে এমন ভাবে বলেছি দানবদেরকে